আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শিশু কিশোরদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবের সংকট, প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। 6 মাস পার হয়ে গেল শহীদদের বিচার ব্যবস্থায় এগোয়নি, এ নিয়ে ক্ষোভ স্বজনদের। এবারে বিস্তারিত। 16 বছরের স্বৈরাচার সরকার থেকে দেশকে মুক্ত করতে নির্মম নৃশংস মৃত্যু হয়েছে কয়েক হাজার ছাত্র জনতার। মায়ের কোল খালি করে বাবার কাঁধে ছেলের লাশ তুলেছে যেই নরপিশাচরা, তাদের বিচারের দাবিতে গেল 6 ফেব্রুয়ারি আন্দোলনে নামে রাজধানীর শাহবাগে। তারা বলছে বিচারের জন্য ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এমন দেশের জন্য কি প্রাণ দিয়েছে আমার ছেলে? বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। 2000-এর অধিক মায়ের সন্তান এই স্বাধীনতা ফিরিয়ে আনতে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে রাজপথ। 24-এর গণ অভ্যুত্থান বদলেছে পুরো দেশকে, স্বৈরাচারের হাত থেকে এনে দিয়েছে স্বাধীনতা। অথচ তাদের এই নির্মম মৃত্যুর এখনো বিচার করা হয়নি। যারা দেশকে ফিরিয়ে এনেছে তাদের মৃত্যুর বিচারের জন্য তাদের পরিবারকে আবারও রাজপথে নামতে হয়েছে আন্দোলনে। ওরা তো ছাত্র মানুষ, শেখ হাসিনার কাছে কি চাইছিল, একটু কোঠা ও তো সেইটু সারে নাই, আরো আমাকে সন্তানগুলো মারিয়ে ফেলাইছে, বুক খালি করে ফেলাইছে। এখনো অনেক আহত ভাইরা হাসপাতালে ভুগছে, অনেক নিহত পরিবাররা না খেয়ে মারা যাচ্ছে। আমি প্রত্যেকটা সন্তানের বিচার চাই, প্রত্যেকটা সন্তানের বিচার আমি চাই বাংলার মাটিতে। নবম শ্রেণীতে পড়ুয়া আলভি স্কুল শেষ করে আর ফিরবে না বাসায়, মা বলে ডাকবে না। আমার ঘরের সমস্ত কাজ কাম ছেলেই করতো, বেশিরভাগ ঘরটা গোছানো, বিছানাটা ঝাড়া, যাবো ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া তো আম্মু পারতেছে না, সেই করতো বেশিরভাগই। কিন্তু আমার খুবই খারাপ লাগে যে আমাদের সরকার হয়ে এখন পর্যন্ত কেন এত করতেছে, স্লো করতেছে, যে বিচার ব্যবস্থা কেন হচ্ছে না? তাদের তো আগে ছিল, আগে আমাদের ছেলেদের বিচার। আলভির বাবা বলেন, বিচারের জন্য ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একজন রিকশাওয়ালা বা যে মা মানুষের বাসায় কাজ করে তার সন্তানকে লালন পালন করেছে, আর ওই সন্তানটি যদি তার হারিয়ে যায়, তাই ওই মা এবং ওই বাবা, যে বাবা ভ্যান চালিয়ে তার সন্তানকে বড় করেছে, ওই বাবা এবং ওই মাই বুঝবে যে তার সন্তান যে হারিয়ে গেছে তার এখন বর্তমান অবস্থাটা কি। নাফিজের ঘড়ির কাঁটাটি এখনো চলমান, শুধু থেমে গেছে নাফিজের জীবন। শহীদ নাফিজের মা এখনো তার জামা কাপড়গুলো নেড়েচেড়ে দেখে কান্নায় ভেঙে পড়ে। তার ছেলেকে তো আর ফিরে পাবে না, অন্তত তার ছেলের খুনির বিচার দেখে যেতে চান তিনি। আমার অন্তর থেকে ইচ্ছা করে আমি যদি নাফিজের কয়বটা একবার ছড়াই ধরে একটু শুইতে পারতাম, কিন্তু এটা তো হওয়ারও নাই। আর আমার বড় ছেলেও কষ্ট পাবে, আমি অনেক কিছু বুঝতে দিই না। আমি নাফিজের কয়বরের দ্বারা আমার ভিতরে যা বলার আছে অনেক কিছু বলে আমি নাফিজের কবর থেকে ফিরে আসি। আমি আসি আমার বড় ছেলের সাথে আমার বাসার উদ্দেশ্যে। আমার মনটা স্বপ্ন ছায় জানে আমি আরও কিছুক্ষণ যদি আমার নাফিজের কবরের পাশে একটু শুয়ে থাকতে পারতাম, এটা তো সম্ভব। আমি আমার নাফিজের আর কোনো শহীদদের বিচারে কিছুই দেখি না। এখন যদিও যায় জেলে আসামিরা, আমি দেখি হাসতে হাসতে যায়, হাসতে হাসতে বের হয়, এটা দেখি। আর আমাদের শহীদ বাচ্চাদের কোনো বিচারে কিছুই আমি দেখতেছি না, এখনো শুনতেছি বিচার হবে। নাফিজের ভাই নাদিম বলে যে সরকার তার ভাইয়ের রক্ত দিয়ে গড়া, সেই সরকারের প্রথম দায়িত্ব ছিল শহীদদের খুনের বিচার করা। নাফিজ পুলিশের গুলি খাইছে, বিকজ নাফিজকে খুব কাছ থেকে গুলি করা হয়। আর নাফিজের যে ফুটেজগুলো আছে, আপনারা ছবিগুলো দেখবেন, আশেপাশে সব পুলিশ, ওইখানে আসলে কোনো দুর্বৃত্ত বা এদেরকে আসলে আইডেন্টিফাই করা, ওই সময় ওইখানে পুলিশ ছাড়া আর কেউ ছিল না। সো এই পুলিশগুলোরে খুঁজে বের করাটা আমি মনে করি ইম্পর্টেন্ট। আর কোন পুলিশ কোন এলাকায় ডিউটিরত অবস্থায় থাকে সেটা তো অবশ্যই একটা লিস্ট থাকে, সেটা হয়তো আমরা সাধারণ মানুষ জানি না, বাট ওনারা তো জানে, বা ওনাদের কাছে যে স্পেশাল ডিভাইস থেকে ট্র্যাক করা যায় যে কে কোন এলাকায় ওই সময় আন্দোলনের সময় ডিউটিরত অবস্থা ছিল। তাদেরকে আপনি ধরেন,
এটা তো আমাদের দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বছর ঘুরে আবারও চলে এলো বইপ্রেমীদের সবচেয়ে পছন্দের মাস। বিভিন্ন গল্পের বইয়ের সমারোহে জমে উঠেছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। বিশেষ করে ক্ষুদে পাঠকদের ভিড় লক্ষণীয় মেলায়। রূপকথার গল্প, ভূতের গল্প, সায়েন্স ফিকশন বইগুলো শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বইমেলা ঘুরে রিপোর্ট করছে সৈয়দা আজওয়া আহমেদ ইকরা। বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। সারা বছর এই মেলাটিকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের অপেক্ষার কোনো শেষ থাকে না। বড়দের পাশাপাশি কোমলমতি ছোট্ট শিশুরাও আনন্দের সাথে ঘুরে ঘুরে দেখছে প্রতিটি স্টল। নানা রকম বইও কিনছে তারা। এখানে দেখেছি ভূতের বই, তারপর হলো রাজকুমারীদের বই, আর এখন স্টিকার দেখছি। কি ধরনের বই তোমার পছন্দ? আমার বিজ্ঞানীদের বই পছন্দ। বইমেলাটা বইপ্রেমীদের জন্য অনেক বড় একটা ব্যাপার। ইটস অ্যান ইমোশন। সো আমি প্রতি বছরই আসার ট্রাই করি। অনেক রকম বই দেখি, প্রত্যেক বছরে কিনি, বাসায় এসে পড়ি। বইমেলায় এসেছি কারণ মানে বই এখানে অনেক সুন্দর সুন্দর বই বিক্রি হচ্ছে, তাই ভাবলাম আমি কয়েকটা বই কিনি সেজন্যই। আমি এখানে অনেক বই দেখলাম, সোলার সিস্টেম আর অনেক ম্যাজিক্যাল, খুব স্টোরিজ, এরকম অনেক খেয়েছে। অনেক ভালো। এই বছর বইমেলায় শিশুদের জন্য আয়োজন করা হয়েছে কিড জোনের। সেখানে অনেকেই নিজের ইচ্ছে মতো ছবি আঁকছে। বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা সন্তানদের নিয়ে আসছেন গ্রন্থমেলায়। বই দেখি, বই পড়ি, বই কিনি, আর বইয়ের মতো তার প্রকৃত বন্ধু কোথাও নাই। আজকাল তো মানুষ বই সম্বন্ধে বাচ্চাদের বেশি একটা মানে পরিচয় করে দিতে চায় না, মোবাইলটাই সবাই প্রাধান্য দেয়। এই জন্য নিয়ে আসছি, বইয়ের সাথে সে পরিচিত হোক, ভালো মানুষ হোক। এই কারণে কেমন লাগছে বাচ্চাকে নিয়ে? অবশ্যই ভালো লাগছে। আসছি, আমার মেয়ে তারপর ছেলে, ও গত বছর আসতে পারেনি, ও বাবা দেশের বাইরে ছিল, ও বই মেলার জন্য অনেক পাগল আর কি, আসতে চায়, তো নিয়ে আসলাম। এমনিতে বাসায় ওর নিজের ইচ্ছা মতো বই, মানে যে কোনো বই ওর মতো করে ও পড়ে, বিশেষ করে ভূতের বই পছন্দ করে আর কি। জ্ঞানের জন্য তো বই প্রয়োজন, আর বাচ্চা মানুষ তো বইয়ের প্রতি বাচ্চারা অনেকেই আকর্ষিত থাকে। মেলায় অংশ নিচ্ছে প্রায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিচ্ছে 609টি প্রতিষ্ঠান। বিক্রেতারা বলছেন বেচাকেনা বেশ ভালোই চলছে। 7+ বাচ্চা যারা আছে ওদের জন্য গল্প গ্রন্থগুলো বেশি, এবং ওরা সেগুলো খুব আগ্রহী দেখে। বিশেষ করে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে না, ছোট ছোট গল্পের বই, এই গল্পগুলো কিশোররা বেশি পড়তে চায় এবং ওরা পড়ে। যদিও সারা একটু ওটা না হয়, শিশুকন্যাটা না হওয়ার কারণে একটু কম আছে, তারপরেও আবার মোটামুটি ভালোই বলা যায়। আশা করা যায় কি? হ্যাঁ, আশা করা যায় সামনে যে দিনগুলো আছে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি আছে, এটা হচ্ছে ভালোই হবে আশা করা যায়। আমরা একটু ভালো একটা আশা আছে যে ভালো একটা সেল হবে। ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এই মেলা। প্রতিদিনই প্রিয় লেখকদের বই পড়তে আসে বইপ্রেমীরা। এখন পর্যন্ত বইমেলায় 558টি বই প্রকাশ পেয়েছে। দিন যত যাচ্ছে তত লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণে মুখর হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। নানা বর্ণিল সাজে সজ্জিত বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলগুলো। শিশু চত্বরও ছোট্ট শিশুদের আনাগোনায় মুখরিত। তাদের পছন্দের সব বই কিনছে। লেখক ও প্রকাশকদের আশা ফেব্রুয়ারির বাকি সময়গুলোতে আরও জমে উঠবে বইমেলা। সৈয়দা আজওয়া আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান প্রযুক্তি নির্ভর এই যুগে আধুনিক কম্পিউটার ল্যাবের কোনো বিকল্প নেই, কিন্তু দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নেই আধুনিক কম্পিউটার ল্যাবের পর্যাপ্ত ব্যবস্থা। ফলে শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কোথাও কম্পিউটার কম, কোথাও নষ্ট হয়ে পড়ে আছে। এতে ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রায় সৃষ্টি হচ্ছে বড় বাধা। আরও দেখুন নওশিন জাহান তাসমিয়ার রিপোর্টে। ডিজিটাল প্রযুক্তির যুগে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নেই পর্যাপ্ত কম্পিউটার ল্যাব। কোথাও ল্যাব থাকলেও তা নষ্ট হয়ে পড়ে আছে। কম্পিউটারের অভাবে তা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। প্রধান সমস্যা হচ্ছে আমাদের বাজেটের সমস্যা। দেখা গেছে কম্পিউটার সামগ্রী যে কোনো সময় নষ্ট হয়। নষ্ট হওয়ার সাথে সাথে যদি এগুলো ঠিক না করা হয়, দেখা গেছে কিছুদিন পরে পুরা ডিভাইসটাই নষ্ট হয়ে যায়। এই জন্য বসে এগুলো সাথে সাথে ঠিক করতে হয়। এই জন্য বাজেট সমস্যা। আমরা যখন প্রতিষ্ঠান প্রধানের কাছে যাই, উনি বলে যে এখনও বাজেট হয় নাই বা বাজেট অপ্রতুল। এই জন্য কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত বাজেট থাকা উচিত। এছাড়া
এই ল্যাব সবসময় সচল না রাখলে ল্যাবটা নষ্ট হয়ে যায়। আমরা রাজধানীর বেশ কিছু স্কুলে গিয়ে জানতে পেরেছি স্কুলগুলোতে পর্যাপ্ত আইসিটি ল্যাবে কম্পিউটার বা ল্যাপটপ নেই। আবার বেশ কিছু স্কুলে ঢুকতে চাইলেও আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কম্পিউটার না থাকায় সফটওয়্যার শেখার সুযোগ পায় না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের বর্তমানে আইসিটি বইতে যেসব জিনিস আছে ওগুলো অনেক কিছুই শুধু ছবি দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু ছবিতে তো আমরা সেটা প্র্যাকটিক্যালি জানতে পারছি না। না, আমাদের স্কুলে ল্যাব থাকলেও যথেষ্ট পরিমাণে সেটা নেই। স্পেশালি ল্যাপটপ তো স্টুডেন্টের তুলনায় অনেক কম। সব স্টুডেন্ট ল্যাপটপ ধরার বা এটা কোনো কিছু প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পায় না। তো সেই কারণে যদি আরেকটু ল্যাপটপের সংখ্যাটা বৃদ্ধি পেত তাহলে আমরা সবাই সেটা প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পেতাম না। যারা আমরা ল্যাপটপের পাচ্ছি না তখন আমরা এটা প্র্যাকটিক্যালি শিখতে পারছি না, যেটা আমাদের সামনে গিয়ে এটা আমাদের একটা বাধা হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য, কিন্তু কম্পিউটার ল্যাবের সংকট থাকলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কুল এবং কলেজও আছে এখানে, তাহলে এখানে সরকার যদি আমাদেরকে কোনো একটা প্রজেক্টের আওতায় কিছু কম্পিউটার সরবরাহ করেন, এই প্রতিষ্ঠান উপকৃত হবে, এই শিক্ষার্থীরা উপকৃত হবে। এই জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। আমাদের যে ল্যাবগুলো আছে, বিশেষ করে সেকেন্ডারি এবং কলেজ লেভেলে যে ল্যাবগুলো আছে, সেটা কতটুকু ব্যবহার হচ্ছে, সেটার ভিতরে যে কম্পিউটারগুলো আছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে সেটা কতটা ব্যবহার উপযোগী, অ্যাট দ্য সেম টাইম এটা কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা ব্যবহার করছে এগুলোর উপরে গবেষণা হওয়া উচিত। গবেষণা করে সমস্যাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই অনুযায়ী আমি মনে করি যে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করা দরকার। ডিজিটাল প্রযুক্তির যুগে এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নতুন প্রজন্ম ডিজিটাল শিক্ষার দৌড়ে পিছিয়ে পড়বে। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা উপকরণের দাম দিন দিন বেড়েই চলছে, যা সাধারণ পরিবারের শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। অনেকেই প্রয়োজনীয় সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে, ফলে তাদের পড়াশোনার নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে শিক্ষা উপকরণের দাম নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন মারিয়া আফরিন মাহি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে দিন দিন শিক্ষা উপকরণগুলোর দাম বাড়ছে, যার ফলে শিক্ষা সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো। অনেক বেশি যাচ্ছে, যেমন মনে করেন 2021-22 দিক বা 20 এরকম চিন্তা করলে দেখা যায় বইয়ের দাম অনেক কম ছিল। আমরা বাংলা বই কিনতাম একাদশ শ্রেণীর বোর্ড বই 100 বা 101 এরকম প্রাইস ছিল মনে হয়, কিন্তু এখন 2024 সালে এসে হঠাৎ প্রাইস দেখি 200+। বই খাতার দাম আগে থেকে অনেক বেড়েছে, তো যার কারণে শিক্ষার্থীদের অনেক প্রবলেম হচ্ছে। অনেকে দেখা যায় তাদের কাছে সামর্থ্য থাকে না, পুরনো বই পড়তে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় পুরনো বই আগের তুলনায় দামগুলো অনেক বাড়িয়ে দিয়েছে। নির্ঘাত আসা এই কারণে যে একটু পুরাতন বই এখানে পাওয়া যায়, দেখা গেছে যে গত বছর বা লেটেস্ট ইয়ারের বইগুলো এগুলো একটু তুলনামূলক কম প্রাইসে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি এখানে আসলে হচ্ছে পুরাতন বই কেনার জন্যই আসছি। ক্রেতারা জানান কাগজের দাম কিছুটা বেড়েছে, ফলে বেড়েছে বই খাতার দাম। আবার অনেক অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট করে বাড়াচ্ছে শিক্ষা উপকরণের দাম। কাগজের উপরে সরকারের ব্যাট বসানোর পর থেকে কাগজ অনেক 5,000 টাকা টনে বাড়ছে। আগে অনেক দাম কম ছিল, কিন্তু এখন একটু বাড়ছে হলো ব্যাটের কারণে। আমাদের যে সরকারের যে ব্যাট ট্যাক্স এটা আগে যে 7.5% ছিল, এখন 12.5% করছে। এই জন্য আমাদের বই খাতার দাম এখন একটু আগের তুলনায় এখন একটু বেশি। বই খাতার চড়া দাম প্রভাব ফেলছে বেশিরভাগ শিক্ষার্থীদের পড়ালেখার উপর। দাম বাড়তি হয় প্রয়োজনীয় সকল বই কিনতে না পেরে পুরনো বই দিয়ে চালিয়ে নিতে হচ্ছে অধ্যায়। একটা স্তর পর্যন্ত শিক্ষা যখন বাধ্যতামূলক থাকে, আমি যখন বাধ্যতামূলক করে দিলাম যে এই ক্লাস পর্যন্ত, একটা নির্দিষ্ট ক্লাস পর্যন্ত, তখন কিন্তু সব কিছুই আমার ফ্রি হয়ে যাওয়ার কথা। আমার কেবল স্কুল টিউশন ফি না, কেবলই টেক্সট বুক না, এর সাথে যে কলম, খাতা, পেন্সিল, ইভেন পোশাক, এমনকি কনসিডারেশন রাখা দরকার যে কারো যদি স্কুল যদি দূরে হয় তাহলে তার যেই স্কুলে যাতায়াতের পথে যেই যদি কোনো কস্ট হয় সেটা, কিংবা টিফিন পিরিয়ডে যে খাবারটা, এটা কিন্তু স্টেটের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। তা আমরা কেবলই স্কুল ফিটা মাফ করে দিয়ে আর বিনামূল্যে বই দিয়ে বলতেছি যে তোমরা স্কুলে যাও। আমরা বাধ্যতামূলক শিক্ষার ওই কন্ডিশনটাই তো আমরা মেনটেন করতেছি না। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। অর্থাৎ
একজন শিক্ষার্থী যদি স্কুলে না গিয়ে সে যদি তার বাবার সাথে খেতে কাজ করত অথবা দোকানে কাজ করত, তাহলে সে কী পরিমাণ টাকা ইনকাম করত। এখন স্কুলে যাওয়ার কারণে সে ওই টাকাটা ইনকাম থেকে সে বঞ্চিত হচ্ছে। তো সুতরাং ওই টাকাটা পে করাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। যখন আমি বাধ্য করছি কাউকে একটা শিক্ষা নেওয়ার জন্য, তো সুতরাং বাধ্যতামূলক শিক্ষার আসলে কেবলই আমরা আইনগত একটা কাঠামো দিয়েছি, আমরা আসলে এই নীতিমালাটাকে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা কিন্তু এখনো নেইনি। বিশেষজ্ঞরা জানান শিক্ষা উপকরণের দাম সকলের হাতের নাগালে আনতে হবে। দিন দিন লাইব্রেরিতে বাড়ছে শিক্ষা উপকরণের দাম, ফলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারছে না ঠিকমতো। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা উপকরণের দাম না কমলে শিক্ষার্থীরা পড়ালেখা ব্যাহত হবে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। গত বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নির্ধারিত ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করে। প্রতিযোগিতায় সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে খুব আনন্দিত। অভিভাবকদের মতে শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও খুব জরুরি। বিস্তারিত দেখুন সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। গত 12 ফেব্রুয়ারি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতায় ছিল 100 মিটার দৌড়, চকলেট দৌড় ও যেমন খুশি তেমন সাজো সহ আরও বিভিন্ন প্রতিযোগিতা। খেলাধুলা প্রত্যেকটা স্টুডেন্ট যদি অংশগ্রহণ করে তাদের মানসিক বিকাশটা খুব সুন্দরভাবে বিকশিত হতে পারে। পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়া চর্চা খুব প্রয়োজন। আমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আমি এখানে 100 মিটার দৌড় ও মার্বেল দৌড়ে অংশগ্রহণ করেছি। শারীরিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা অনেক প্রয়োজন। আমাদের এই স্কুলের অনুষ্ঠান খুবই ভালো, খুবই আনন্দের সাথে উদযাপন করছি এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে ভলেন্টিয়ার, এখানে আমরা তত্ত্বাবধানে আছি এবং এরপরে থেকেও আল্লাহর রহমতে একটা পুরস্কার ফার্স্ট প্রাইজ পেয়েছি বস্তা ধরে, এটা খুবই আনন্দের। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব আনন্দিত। শিক্ষক ও অভিভাবক সহ সকলের পদচারণায় মুখর ছিল। আমরা সারা বছর বাচ্চাদের যেভাবে পড়াশোনা করাই, তো এইভাবে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। স্বাস্থ্যের জন্য খেলাধুলা দরকার, বাসা বাড়িতে তো খেলাধুলা করতে পারে না, এখানে আসতে বড় মাঠ আছে, বাচ্চারা খেলতে পারে। সর্বশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 01317088842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।